আচ্ছা, আমরা তাহলে শুরু আচ্ছা। করি আমাদের চ্যাপ্টার 3, যে চ্যাপ্টার নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। সো নামটা থেকে বুঝতে পারতেছো যে এখানে আসলে চ্যাপ্টারের ফার্স্ট পার্টটাতে আমরা আসলে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে কথা বলবো। তোমরা 9-10-এও কিছুটা দেখে আসছো সেগুলো, যেমন হচ্ছে ইলেকট্রন আসক্তি, তারপরে আমাদের তড়িৎ ঋণাত্মকতা, তারপর হচ্ছে আমাদের আম, এই যে পর্যায়বৃত্ত ধর্মগুলো সেগুলো, তারপর হচ্ছে আমাদের আরো বেশ কিছু ধর্ম আছে, যেমন পারমাণবিক ব্যাসার্ধ, কিভাবে একটা নির্দিষ্ট গ্রুপের ভিতরে পারমাণবিক ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে। তারপর আমাদের হচ্ছে আহ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, অর্থাৎ বিভিন্ন গ্রুপ বা পর্যায় ভেদে আমাদের কিভাবে এই বৈশিষ্ট্যগুলো আবর্তিত হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি চ্যাপ্টারের ফার্স্ট পার্টটাতে ডিল করে। আর আমরা যদি সেকেন্ড পার্টের কথা বলি, এই পার্টটা বেশ ইন্টারেস্টিং, যেখানে আমরা রাসায়নিক বন্ধন নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি আমাদের 9-10-এর বেসিক ছিল আমাদের আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন। বাট এই রাসায়নিক বন্ধন এই টপিকটার ভিতরে আমরা আয়নিক সমযোজীর পাশাপাশি আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন সম্পর্কেও ডিটেলস ধারণা লাভ করব। তারপর হচ্ছে আমাদের জটিল আয়নগুলো কিভাবে গঠিত হয় এই বিষয়গুলো দেখব, এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক, অর্থাৎ সংকর আয়ন বা হাইব্রিডাইজেশনের ধারণাটা লাভ করব। আচ্ছা, আমি যদি লেকচার কন্টেন্ট একটু তোমাদের সাথে শেয়ার করি, তাহলে পুরো চ্যাপ্টারে আমাদের কি কি পড়তে হবে এই বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমত আমরা হচ্ছে চ্যাপ্টারের শুরুটাই হচ্ছে বলা যায় হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ। অর্থাৎ আমরা এখানে মৌলকে কয়েকটা ব্লকে ভাগ করি, তাদের স্পেসিফিক প্রপার্টি অনুযায়ী আমরা এখানে বা শ্রেণী বিন্যাস, ইলেকট্রন বিন্যাসের প্যাটার্নের উপর ভিত্তি করে আমরা এখানে মৌলকে কয়েকটা ব্লকে ভাগ করি, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর এফ ব্লক, টোটাল 4টা ব্লকে ভাগ করি। সো 4টা ব্লক নিয়ে আজকে ক্লাসে আমরা একটু কথা বলবো। এরপরে যদি আমরা কথা বলি দেন অবস্থান্তর মৌলের ধর্মাবলী, অর্থাৎ এখানে অবস্থান্তর মৌল বলতে বেসিক্যালি আমরা যে ব্লকের কথা বলতেছি সেটা ডি ব্লক মৌল নিয়ে কথা বলবো, এবং ডি ব্লক মৌলের কি কি ধরনের প্রপার্টি গুলো আছে সেটা এখানে ডিসকাস করা হবে। তারপর আমরা জটিল যৌগ এবং হচ্ছে জটিল যৌগের নামকরণ এবং জটিল যৌগের সংকরণের বিষয়টা দেখব। এরপর হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, যে ধর্মগুলোর কথা বলতেছি, বেসিক ধর্মগুলো, ইলেকট্রন আসক্তি, তারপরে তড়িৎ ঋণাত্মকতা, আর একটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। এই 3টা বেসিক থেকে শুরু করে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ, তারপরে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এই বিষয়গুলো এখানে দেখব। তারপর সমযোজী আয়নিক যৌগ, এই বিষয়গুলো আমরা তো 9-10-এ কিছুটা বেসিক দেখে আসছি, এখানে আবার একটু রিপিট করবো তোমাদের সুবিধার্থে। তারপর হচ্ছে হাইড্রেশন এনথালপি ও লেটিস এনথালপি। এই দুইটা টার্ম কি মিন করে হয়তোবা তোমরা চ্যাপ্টার 2 তে দেখছো, যে হাইড্রেশন এনথালপি নামে একটা ওয়ার্ড দেখছো, ল্যাটিস এনথালপি নামে একটা ওয়ার্ড দেখছো। সেই ওয়ার্ড দুইটা কি মিন করে এবং এগুলোর ভিত্তিতে আমরা দ্রাব্যতার অর্থাৎ বিভিন্ন গ্রুপের যে মৌলগুলো আছে সেগুলোর যে দ্রাব্যতার যে ধর্মগুলো আছে সেগুলো কিভাবে আমাদের পরিবর্তন হচ্ছে সেটা ব্যাখ্যা করতে শিখবো, যখন আমরা এই দুইটা এনথালপি সম্পর্কে জানবো বা এই দুই ধরনের শক্তি সম্পর্কে জানবো। তারপর আমরা মলিকুলার অরবিটাল, এটা নিয়ে খুব সামান্য ধারণা লাভ করবো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এমওটি বা মলিকুলার অরবিটাল থিওরি। এটা নিয়ে আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে খুব ডিটেল কিছু নাই, বাট আমরা আমাদের যখন চ্যাপ্টার শেষের দিকে থাকবে তখন আমরা মূলত এই টপিকটা নিয়ে একটু কথা বলবো, যে আণবিক অরবিটাল ধারণাটা নিয়ে। এরপর হচ্ছে সিগমা ও পাই বন্ধন, এই কনসেপ্টটা আমাদের খুবই দরকার হবে। সিগমা পাই বন্ধন, আমরা জৈব জগতে হচ্ছে আমরা সিগমা এবং পায়ের কথা বারবার বলবো। তারপর হচ্ছে আমাদের অরবিটাল সংকরায়ন, এই টপিকটা বেশ ইম্পর্টেন্ট, এবং এই টপিকটা এই চ্যাপ্টারই না শুধু, এবং এটা আমাদের অর্গানিক কেমিস্ট্রির স্ট্রাকচার গুলো আঁকতেও হেল্প করবে। তারপর আমাদের ভিএসইপিআর থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, এটা বেশ ইম্পর্টেন্ট একটা থিওরি, এটা সম্পর্কে জানবো আমরা। সন্নিবেশ সমযোজী বন্ধনের বেসিক বা থিওরি, এটা কিভাবে কাজ করতেছে সেই বিষয়গুলো জানবো। এবং হাইড্রোজেন বন্ড, তারপরে ভ্যান ডার ওয়ালস ফোর্স, লন্ডন ডিসপারশন ফোর্স, যেগুলো অ্যাকচুয়ালি তোমরা 9-10-এ ওইভাবে পাওনি, সেরকম বেশ কিছু এখানে বন্ডের কথা বলা হয়েছে, যে বন্ডগুলো অ্যাকচুয়ালি কি এবং সেগুলো কিভাবে কাজ করতেছে সেগুলো নিয়ে আমরা ডিটেলস একটা আইডিয়া লাভ করবো এই চ্যাপ্টারে। তারপর আমরা পোলারিটি নিয়ে কথা বলবো, পোলার আয়ন নিয়ে কথা বলবো, ফাজানের নীতি শিখবো, যে আমাদের আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যর বিষয়গুলো আমরা এখানে ডিটেলস এই নীতির মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, তো তোমাদের সাথে যদি আমরা যেহেতু বলছি যে আজকে একটু ব্লক মৌল নিয়ে একটু সামান্য কথা বলবো, এবং একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা আমরা হচ্ছে আমাদের আগেই বললাম এই চ্যাপ্টারের দুইটা পার্ট। একটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে একটা পার্ট কথা বলে, একটা পার্ট হচ্ছে রাসায়নিক বন্ধন নিয়ে কথা বলে। বাট আমরা যেহেতু এটার সাথে সাথে আমাদের অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন পড়তেছি, সো জৈব রসায়নে আমাদের আসলে সংকরায়নের আইডিয়া গুলো কাজে লাগবে। সিগমা বন্ড, পাই বন্ডের কথা বারবার যেহেতু বলবো, আমাদের ওই কনসেপ্ট গুলো দরকার। এই জন্য আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা আমরা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম থেকে শুরু করব না, আমরা এই চ্যাপ্টারটা আসলে রাসায়নিক বন্ধন থেকে শুরু করব। অর্থাৎ আমাদের রবিবারের ক্লাস থেকে আমরা একদম ডিরেক্ট হচ্ছে সংকর আয়নের কনসেপ্ট নিয়ে কথা বলা শুরু করব। আমরা হচ্ছে সন্নিবেশ বন্ধন, তারপরে সিগমা পাই, এই কনসেপ্ট গুলো নিয়ে ডিরেক্ট কথা বলা শুরু করব। অর্থাৎ আমাদের রাসায়নিক বন্ধনের পার্টটা আমরা অ্যাকচুয়ালি আগে শেষ করব। কারণটা হচ্ছে
অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের এই টপিকগুলো খুবই দরকার হবে। সো রাসায়নিক বন্ধন, তারপরে ভ্যান ডার ওয়ালস ফোর্স, তারপরে হচ্ছে হাইড্রোজেন বন্ড, লন্ডন ডিসপারশন ফোর্স। তো এগুলো নিয়ে আমরা হচ্ছে এই পার্টগুলো আগে কভার করব। আমাদের নামকরণ শেষ হতে হতে আমাদের হচ্ছে এই পার্টগুলো কভার হয়ে যাবে। তখন আমরা অর্গানিক কেমিস্ট্রির এই পার্টগুলোর সাথে রিলেটেড জৈব রসায়নিক যে যে টপিকগুলো আমাদের পড়তে হবে সেই টপিকগুলো স্টার্ট করতে পারবো, এবং ওইটা যখন ওইখানে স্টার্ট করে ফেলবো তখন হচ্ছে আমরা এখানে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অর্থাৎ এই পোর্শনটা তখন স্টার্ট করব। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ওভারঅল লেকচার কন্টেন্ট, যেখানে হচ্ছে আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আগে কথা বলা শুরু করব। এখন যদি একটু তোমাদের ধারণা দেই ব্লক মৌল সম্পর্কে, অর্থাৎ আমি আগেই বলছি যে আমাদের 4 ধরনের ব্লক আছে টোটাল। এস ব্লক, তারপর হচ্ছে আমাদের পি ব্লক, ডি ব্লক আর হচ্ছে এফ ব্লক। এখন এস ব্লকটা মানে এস ব্লক হচ্ছে কাদের বলবো, এস ব্লকে কোন মৌলগুলোকে বলবো যে তারা এস ব্লকের পার্ট। সো তাদেরই বলবো যাদের আসলে সর্বশেষ ইলেকট্রনটা এনএস অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ এটা যদি আমরা দেখি যে সর্বশেষ ইলেকট্রন এনএস অরবিটালে প্রবেশ করা বলতে আমরা কি বুঝাচ্ছি, তাহলে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি। তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলতো? সোডিয়ামের 11। অবশ্যই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সো 11 আমরা যদি এটা ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে 1s2 2s2। আমরা এই বিষয়গুলো এস কি মিন করে, এস হচ্ছে আমাদের উপশক্তি স্তর মিন করতেছে। তারপরে আমাদের অরবিটালের যে ধারণাটা সেটা কিন্তু আমরা চ্যাপ্টার 2 তে কভার করে আসছি। সো আশা করি এই বিষয়গুলোতে কারোর প্রবলেম থাকার কথা না। সো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি লিখি 1s2 2s2, তারপরে হচ্ছে আমাদের 2p6 3s1। সো এখানে দেখো আমাদের এনএস সর্বশেষ ইলেকট্রনটি এনএস অরবিটালে প্রবেশ করে। সো এন হচ্ছে এখানে 3, তোমরা বুঝতে পারতেছো এন হচ্ছে এখানে 3, আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এন। এবং সর্বশেষ ইলেকট্রনটা যেহেতু এন এস অরবিটালে প্রবেশ করতেছে, অর্থাৎ এখানে এস অরবিটালে প্রবেশ করতেছে, এই জন্য বলতেছে এটাকে আমরা এস ব্লক মৌল। সো যে সকল মৌলগুলো আবার সর্বশেষ ইলেকট্রন হচ্ছে এন পি অরবিটালে প্রবেশ করবে তাদের আমরা পি ব্লক মৌল বলবো। যেমন আমরা যদি ফ্লোরিন দেখি, সো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 9। সেক্ষেত্রে যদি দেখি 1s2 2s2, আমরা এখানে 4টা হয়ে গেল, দেন আরো 5টা দরকার 2p5। এখানে দেখো সর্বশেষ ইলেকট্রনটি আমাদের এনপি তে প্রবেশ করছে, যেখানে এন হচ্ছে এখানে আসলে 2, আর আর যেহেতু এনপি তে প্রবেশ করছে তাই এদেরকে বলতেছে আমরা পি ব্লক মৌল অ্যাকচুয়ালি। এখন যদি আমরা ডি ব্লক মৌলের কথা বলি, যেখানে আসলে সর্বশেষ ইলেকট্রনটি n-1d অরবিটালে প্রবেশ করবে, তখন আমরা সেটাকে বলবো ডি ব্লক মৌল। তো সেটা কি রকম হবে? আমরা যদি আয়রনের কথা বলি, আয়রন হচ্ছে আমাদের 26। তো 26 এর ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাস লিখি 1s2 2s2, দেন আমাদের 2p6 3s2 3p6। এখানে তো আমাদের 18টা হয়ে গেল, 2 2 4, তারপর হচ্ছে 10 12 আর 18 6 18। সো 18টা হয়ে গেছে। এখন আমরা কি করব, তোমাদের আহ্বায়ক নীতি শেখানো হয়েছে, যেখানে অ্যাকচুয়ালি ইলেকট্রন গুলো প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, তারপর ধীরে ধীরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। তার মানে এখানে আসলে 4s এ 2টা ঢুকবে, তারপর আমাদের 3d তে 6টা ঢুকবে। বাট আমরা ইলেকট্রন বিন্যাস লেখার সময় এইভাবে লিখি। অর্থাৎ আমরা হচ্ছে 3d টা যখন 3 এর সাথে মানে 3 দিয়ে যে কয়টা লিখছি 3s 3p 3d, 3d টা 3 এর সাথে লিখে ফেলি, তারপর হচ্ছে আমরা এখানে 4s টাকে লিখি। বাট ইলেকট্রন ঢুকে আগে 4s এ, তারপর ঢুকতেছে আমাদের d তে। সো এখানে দেখো যেহেতু ইলেকট্রনটা সর্বশেষ প্রবেশ করতেছে d অরবিটালে, এবং এখানে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে n বলতে সর্বশেষ অর্থাৎ যোজ্যতা স্তরের যে কোয়ান্টাম নাম্বার সেটাকে বোঝানো হচ্ছে, যোজ্যতা স্তরের কোয়ান্টাম নাম্বার। সেখানে যদি দেখো আমাদের যোজ্যতা স্তরের কোয়ান্টাম নাম্বার বা সর্বশেষ স্তরের কোয়ান্টাম নাম্বার হচ্ছে 4। এবং যেহেতু ইলেকট্রন তোমার 3d6 এর সর্বশেষ ইলেকট্রনটা যেহেতু আমাদের 3d6 এ প্রবেশ করছে, এবং 3d6 এ যদি নাম্বারটা দেখো, কোয়ান্টাম নাম্বারটা দেখো এখানে, এই 3 এর ভ্যালুটা যদি একটু খেয়াল করো, 3 কিন্তু অ্যাকচুয়ালি 3 কে আমরা কি লিখতে পারি, যে আমাদের সর্বশেষ স্তরের যে প্রধান কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে আমাদের 4। সো লিখতে পারি 4 বিয়োগ 1, সো বলতে পারি 4 মাইনাস 1, সো 4 মাইনাস 1। সো দেখতেই পারতেছো যে এখানে আসলে সর্বশেষ ইলেকট্রনটা আসলে n-1d অরবিটালে প্রবেশ করতেছে। সো এখান থেকে বুঝতে পারতেছো যে ডি ব্লকে সর্বশেষ ইলেকট্রনটা আসলে n-d অরবিটালে প্রবেশ করবে। সো এইটার বেসিসে আমরা এখানে একে হচ্ছে আমরা ডি ব্লক মৌল হিসেবে ভাগ করছি। সো আমরা যদি এফ ব্লক মৌলতে আসি, এফ ব্লক মৌলের ক্ষেত্রে আমাদের হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে n-2f অরবিটালে প্রবেশ করবে, n-2f অরবিটালে প্রবেশ করবে, তখন সেটাকে বলতেছি আমরা এফ ব্লক মৌল। সো আমরা যদি একটা এক্সাম্পল নেই, অর্থাৎ আমরা যদি এই এলিমেন্টের এক্সাম্পল নেই যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 60, সো এই মৌলটা যদি আমরা এক্সাম্পল নেই, সো এটা লেখার আগে তোমাদের অবশ্যই আউটবাউ প্রিন্সিপালটা একটু দেখাতে হবে। সো আউটবাউ প্রিন্সিপাল অনুযায়ী আমরা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে ইলেকট্রনটা ফিল আপ করবো। সো একটু দেখো সবাই, আমরা তো হচ্ছে আমাদের যে প্রথম 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস সেটা তো আমরা মানে অলরেডি আমরা লেখার প্র্যাকটিস আছেই। সো আমরা যদি এখন ধরো 60 নাম্বার, যেখানে অ্যাকচুয়ালি এফ ব্লক মৌল,
আমাদের ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজ, দুটো সিরিজ আছে যেটা অ্যাকচুয়ালি আমাদের পর্যায় 6 এবং পর্যায় 7 এ অবস্থান করে। তো তোমাদের অবশ্যই মনে আছে কিছুটা বেসিক আমরা এখানে কথা বলতে পারি। সেটা হচ্ছে পর্যায় সারণীতে টোটাল এখানে 18টা গ্রুপ আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, এটা হচ্ছে 2 নম্বর গ্রুপ, আর এখানে হচ্ছে আরো কয়েকটা গ্রুপ আছে এবং হচ্ছে টোটাল 18টা গ্রুপ, এই যে 18 নম্বর। সো পর্যায় সারণীতে টোটাল 18টা গ্রুপ আছে এবং দেখতে পাচ্ছ টোটাল 7টা পর্যায় আছে। পর্যায় 7টা পর্যায়ের ভিতরে আমাদের ষষ্ঠ পর্যায়ে, অর্থাৎ এই ষষ্ঠ পর্যায়ের হচ্ছে 3 নম্বর গ্রুপে আমাদের অ্যাকচুয়ালি ল্যান্থানাইট, এবং আমাদের ষষ্ঠ পর্যায়ের আমাদের সপ্তম পর্যায়ের 3 নম্বর গ্রুপে আমাদের অ্যাক্টিনাইট সিরিজটা অবস্থান করতেছে। তোমরা দেখতে পাচ্ছ এগুলো আসলে এফ ব্লক মৌল। এই যে মৌলগুলো এখানে দেখানো হচ্ছে এগুলো সবই কিন্তু এফ ব্লক মৌল। এগুলো কিন্তু পর্যায় সারণীর নিচে অ্যাকচুয়ালি লেখা হয়েছে আলাদা করে এগুলোকে। এবং আমরা যে এস ব্লক মৌলের কথা বলতেছি সেই মৌলগুলো কিন্তু বেসিক্যালি এগুলো, অর্থাৎ এস ব্লক মৌলগুলো কিন্তু এই যে এগুলো এগুলো হচ্ছে আমাদের এস ব্লক মৌল। এবং এস ব্লক মৌলের অবস্থান হচ্ছে আমাদের গ্রুপ 1 এবং গ্রুপ 2-তে। তুমি এটা নিয়ে চিন্তা করো না, এগুলো হচ্ছে একদম ডিটেলস আমি পড়াবো তোমাদেরকে। জাস্ট আজকে একটু প্রিলিমিনারি আইডিয়া দিচ্ছি তোমাদের, প্রিলিমিনারি কিছু বিষয় ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতেছে। সো আমাদের যে বেসিক্যালি আমরা যে এস ব্লক মৌলের কথা বলছি সেটা কিন্তু আমাদের গ্রুপ 1 এবং গ্রুপ 2-তে অবস্থান করতেছে। এটাকে বলতেছে আমরা এস ব্লক মৌল, যাদের সর্বশেষ ইলেকট্রনটি হচ্ছে আমাদের এস অরবিটালে প্রবেশ করতেছে, তাই আমরা এদের বলতেছি এস ব্লক মৌল। তারপর আমাদের যে পি ব্লক মৌলের কথা বলি বা পি ব্লক মৌল, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমার সেগুলো অবস্থান হচ্ছে গ্রুপ 13 থেকে 18। অর্থাৎ আমি যদি একটু পয়েন্টার দিয়ে দেখাই, সেগুলো গ্রুপ 13 থেকে শুরু হয় 18 পর্যন্ত। এগুলো হচ্ছে আমাদের এখানে থাকে হচ্ছে এস ব্লক মৌল। সো এখানে অ্যাকচুয়ালি গ্রুপ 13 থেকে আমাদের গ্রুপ 18 পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের পি ব্লক মৌল। আর এস ব্লক মৌল হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2। পি ব্লক মৌল হচ্ছে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত। আর ডি ব্লক মৌল কোনগুলো? ডি ব্লক মৌল হচ্ছে আমাদের এই যে এই পোর্শনটা হচ্ছে আমাদের ডি ব্লক মৌল। বেসিক্যালি যতটুকু আমি হচ্ছে গ্রিন কালার দিয়ে দেখালাম, এতটুকু পোর্শন হচ্ছে আমাদের ডি ব্লক মৌল। অর্থাৎ আমাদের গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত হচ্ছে আমাদের ডি ব্লক মৌল। এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি ডি ব্লক মৌল। এখন কয়েকটা সাধারণ প্রপার্টি নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। সেটা হচ্ছে আমরা যে এস ব্লক মৌলের কথা বলছি, সেই এস ব্লক মৌলের মধ্যে আমাদের সবই আসলে ধাতু। অর্থাৎ সবই ধাতু বলতে গেলে এখানে একটা কথা, মানে হাইড্রোজেন ব্যতীত, হাইড্রোজেনটা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু সবই আমাদের ধাতু। এস ব্লক মৌলের মধ্যে হাইড্রোজেন ছাড়া বাকি যেগুলো আছে সবই আমাদের ধাতু। তারপর আমরা যদি এখানে কথা বলি, আমরা যদি পি ব্লক মৌলের কথা বলি, পি ব্লক মৌলের অধিকাংশ কিন্তু অধাতু। পি ব্লক মৌলের অধিকাংশ অধাতু, বাট এখানে কিছু ধাতু আছে, ইভেন অপধাতু আছে, যেটা ধাতু এবং আমাদের অধাতুর মাঝখানে অবস্থান করতেছে কিছু অপধাতু। এগুলো কিন্তু সবই পি ব্লকে অবস্থান করতেছে। ধাতু, অপধাতু এবং আমাদের অধাতু, 3 প্রকারই হচ্ছে পাবো আমরা পি ব্লকে। আর গ্রুপ আমাদের এস ব্লকের কথা যদি বলি, যেটা অ্যাকচুয়ালি গ্রুপ 1 এবং গ্রুপ 2-তে আছে, সেখানে কিন্তু আমাদের হাইড্রোজেন ব্যতীত সবই ধাতু। আর আমরা যদি ডি ব্লকের কথা বলি, যেটা অ্যাকচুয়ালি আমাদের গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত, আমরা যদি ডি ব্লকের কথা বলি, সেই ডি ব্লকের সবাই ধাতু। ডি ব্লকের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে ডি ব্লকের সবাই ধাতু। এবং এই ডি ব্লকের ভিতরে মার্কারি হচ্ছে একটু ব্যতিক্রম। মার্কারি হচ্ছে আমাদের এক ধরনের তরল ধাতু, একমাত্র মার্কারিটা ব্যতিক্রম। সো এখানে মার্কারি যেটা হচ্ছে আমাদের তরল ধাতু, বাট এইটা ছাড়া বাকি সবই হচ্ছে আমাদের সবার যে অবস্থান, সে মানে সবার যে সবই ভৌত অবস্থা হচ্ছে কঠিন, অর্থাৎ আমাদের ডি ব্লক মৌলের ক্ষেত্রে। সো এগুলো নিয়ে ডিটেলসে আমরা ইন ফিউচার কথা বলবো। আমরা যে 60 অর্থাৎ এ ব্লক মৌলের একটা ইলেকট্রোবিন্যাসে দেখতে চাচ্ছিলাম যে আসলে সেটা n-2f অরবিটালে প্রবেশ করতেছে কিনা, সেটা একটু বোঝার চেষ্টা করবো আমরা। আচ্ছা, এই পর্যন্ত যেটা বললাম সেখানে কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো কোশ্চেন? সবাই বুঝছি এ পর্যন্ত? যদি খুবই সহজ বিষয় ছিল, প্রবলেম হওয়ার কথা না খুব একটা, বাট কেউ কি কিছু বলতে চাও এ পর্যন্ত? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই তাহলে? মোটামুটি খুবই ইজি জিনিসই ছিল, এমনি সবাই তো বুঝতেছো না? রেসপন্স করি সবাই। হ্যাঁ ভাইয়া। জি ভাই, এটা হ্যাঁ এখানে তো আসলে তেমন জটিল কিছু না, হ্যাঁ সেটাই। এখনো পর্যন্ত তো ওরকম জটিল যাই নেই। হ্যাঁ, সো আমরা আজকে খুবই প্রিলিমিনারি কথা বলতেছি, এই জন্য সবারই বোঝার কথা। এবং আমরা জটিল জিনিস শুরু করব আমাদের এই চ্যাপ্টার রবিবার থেকে আমরা ইনশাআল্লাহ কমপ্লেক্স জিনিস শুরু করব, যেটা টোটালি তোমাদের জন্য নতুন হবে, অর্থাৎ সংকরায়নের কনসেপ্টটা। আচ্ছা, সো আমরা যদি 60 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা পরমাণু ইলেকট্রোবিন্যাস দেখতে চাই, সো আমরা ইলেকট্রোবিন্যাসটা ফিল আপ করি 1s2, 2s2, 2p6, 3s2, দেন আমাদের 3p6, 3d10, 4s2। সেই পর্যন্ত দেখো আমাদের কিন্তু 30টা ফিল আপ হয়ে গেছে, কারণ 4s2 পর্যন্ত আমাদের
যখন আমাদের 3D তে এখনো ইলেকট্রন যতক্ষণ পর্যন্ত ঢুকে না ততক্ষণ পর্যন্ত 20টা হয়েছে, যখন 3D 10 করে দিলাম তখন 30 ইলেকট্রনের কাজ শেষ, আমাদের 60 পর্যন্ত যাওয়া লাগবে। সো আমাদের 30 ইলেকট্রনের কাজ শেষ। সো 4s এর পর অ্যাকচুয়ালি আমাদের দেখো এখানে 4s এর পর ইলেকট্রন কোথায় ঢুকবে, 4s এর পর ইলেকট্রন ঢুকবে হচ্ছে 3D তে, 3D পর ইলেকট্রন ঢুকবে হচ্ছে 4p তে। সো আমরা যদি 4p তে ইলেকট্রন দেই, 4p 6 দিলাম, তারপরে দেখো আমাদের আউটবাউন্ড নীতি অনুযায়ী 5s2, আমরা একটু গ্যাপ রাখি এখানে, 5s2 এর মাঝে আবার 4d আছে, সো 4d আমরা 10 করে দেই, তারপরে 5s2, তারপরে এখানে দেখো 5p 6 পর্যন্ত যাবে, তারপর হচ্ছে আমাদের এখানে পড়তেছে 5s2 5p6, দেন হচ্ছে আমাদের 5p এর পর হচ্ছে 6s 6s2, দেন হচ্ছে আমাদের 4f কত। আচ্ছা দেখো এই পর্যন্ত কতগুলো নাম্বার, কতগুলো ইলেকট্রন আসলে আমরা দিয়ে ফেললাম সেটা একটু খেয়াল করি। আমরা যতক্ষণ 4s2 তে আসি তখন কিন্তু আমরা 30টা দিয়ে ফেলছি। সো এরপর দেখো 4p6 আমাদের 36টা হলো, তারপরে আর 10টা হচ্ছে 46টা, আর 2 হচ্ছে আমাদের 48টা, 48 আর 6 হচ্ছে 54, 54 আর 2 হচ্ছে আমাদের 56। দেখো 4s2 পর্যন্ত আমাদের ইলেকট্রন চলে আসছে। এরপরে আমাদের যে আর 4টা ইলেকট্রন আছে, আমাদের 4s2 যেহেতু 56, তার মানে আর 4টা ইলেকট্রন হচ্ছে আমাদের 4p তে যাবে। সো দেখো এখানে সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু আমাদের কোন অরবিটালে প্রবেশ করছে। অবশ্যই যদি আমরা এখানে যোজ্যতার স্তরের কথা বলি, অর্থাৎ টোটাল এখানে 6টা পর্যায় দেখানো হয়েছে, যেটা অ্যাকচুয়ালি এখানে n এর মানটা হচ্ছে আমাদের 6, এবং সর্বশেষ ইলেকট্রনটা যেহেতু আমাদের 4f এ ঢুকলো, অর্থাৎ এখানে এই 4টা খেয়াল করি, এটার মান হচ্ছে আমাদের n-2f। সো দেখতেই পারতেছো সর্বশেষ ইলেকট্রনটা আমাদের n-2f অরবিটালে প্রবেশ করছে, এই জন্য আমরা এটাকে বলতেছি হচ্ছে f ব্লক মৌল। সো আউটবাউন্ড নীতি যদি আমরা প্রপারলি ফলো করে আসি তাহলে দেখবো যে আমাদের সর্বশেষ ইলেকট্রনটা f ব্লক মৌলের ক্ষেত্রে n-2f অরবিটালে প্রবেশ করছে। ঠিক আগের বিষয়গুলো যেটা আমরা একটু আবার যদি রিক্যাপ করি, s ব্লকের ক্ষেত্রে ns অরবিটালে প্রবেশ করবে, p ব্লকে হচ্ছে np অরবিটালে প্রবেশ করবে, d ব্লকে n-1d, আর আমাদের f ব্লকে n-2f অরবিটালে প্রবেশ করবে। এগুলো ডিটেইলস হচ্ছে আমরা আরো কথা বলবো, যেগুলো অবস্থান নিয়ে, তারপরে জারণ সংখ্যা, যোজনী, এগুলো নিয়ে আমরা ইন ফিউচার আরো ডিটেইলস কথা বলবো। আচ্ছা, সো তোমাদের সাথে আরো কয়েকটা জিনিস একটু ছোটখাটো জিনিস একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যে অ্যাটমিক সাইজ বলতেছি, অর্থাৎ তোমাদেরকে জিজ্ঞাসা করি, এটা হচ্ছে আমরা যদি ক্লোরিন আর ক্লোরাইড মাইনাস, ঠিক আছে, এই দুইটার মধ্যে কার আকার বড়, একটু তোমরা বলো তো, তোমরা কি শিখে আসছো? ক্লোরিন আর ক্লোরাইড মাইনাস এই দুইটার মধ্যে কার আকার বড় হবে? ভাই ক্লোরিনের। ক্লোরিনের আকার বড়? সবাইকে এটার জি সাথে ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ক্লোরিনের আকার বড়, সবাই এটার সাথে একমত। আচ্ছা, তারপর সোডিয়াম আর সোডিয়াম প্লাস এটার মধ্যে কার আকার বড়? ক্লোরিন আচ্ছা, সোডিয়ামের। সোডিয়াম। এটাও সোডিয়ামের আকার বড়? না হ্যাঁ ভাই, ভাইয়া। সোডিয়াম ওইটা প্লাস হবে। ক্লোরাইডের আকার বড় হবে। কার আকার বড় হবে সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের মধ্যে? সোডিয়াম সোডিয়াম প্লাস রাখা বড় হবে ভাইয়া। সোডিয়াম। সোডিয়াম প্লাস ভাইয়া এটা বড়। সোডিয়ামের আকার বড় হবে, সোডিয়ামের আকার বড় হবে। আচ্ছা, একজন বলছে সোডিয়াম। সোডিয়ামের তো আচ্ছা ক্লোরিন মাইনাস বড়। আচ্ছা ক্লোরিন মাইনাস আর সোডিয়াম। আচ্ছা, এখানে দুই রকম অ্যান্সার পাচ্ছি, যে তোমাদের মধ্যে একটা গ্রুপ বলতেছে যে উপরে ক্লোরিন মাইনাস আর সোডিয়াম। ক্লোরিন মাইনাস আর সোডিয়াম, এটা এক গ্রুপ বলতেছো, আর আরেক গ্রুপ ভাইয়া বলতেছে সোডিয়াম আর ক্লোরিন দুইটা হ্যাঁ, কোনো সোডিয়াম প্লাস আর মাইনাস ক্লোরিন কোনো মানে আয়ন গুলো হবে না, আয়ন বাদে। আয়ন গুলো ছোট হবে, মানে তোমার নিউট্রাল গুলো বড় হবে না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি বুঝছো, মানে এই যে তোমাদের এই যে মিসকনসেপশন, মানে এটা কিন্তু হচ্ছে এসএসসি পর্যায়ে থেকে যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন কিন্তু এই ভুলটা ভেঙে যায়, কারণ ম্যাক্সিমামই হচ্ছে তোমরা এই জিনিসটা শিখে আসো, বাট এটা কিন্তু ভুল আসলে। এটা নিয়ে আমরা আজকে কথা বলবো কিছুটা, এটা কিন্তু ভুল। আমরা এই এই ডিসকাশনের পর আমরা এটা নিয়ে কথা বলতেছি। তো আমরা আসলে পারমাণবিক ব্যাসার্ধর বিষয়টা একটু বুঝি, যে পারমাণবিক সাইজ বা পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ এখানে আসলে কিভাবে ডিফাইন করা হয়েছে, পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে ডিফাইন করা হয়েছে, দুইটা একই রকম পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলতেছে আমরা পারমাণবিক ব্যাসার্ধ। যেমন আমরা যদি এখানে দুটো একই রকম পরমাণু বলতে, এখানে ধরো হচ্ছে হাইড্রোজেন, এটাও একটা হাইড্রোজেন, এটাও একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেনের আমাদের নিউক্লিয়াসের ডিস্টেন্সের অর্ধেকটাকে বলতেছি হচ্ছে আমরা হাইড্রোজেনের ব্যাসার্ধ বা হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ। তো এই পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, এটার যে বৈশিষ্ট্যটা কি, এটা হচ্ছে যত উপর থেকে নিচে নামে ততই আসলে বাড়বে। এটা খুবই অবভিয়াস, কারণ বাড়বে কেন, কারণ হচ্ছে আমাদের পর্যায়ে বাড়তেছে।
যত উপর থেকে নিচে যাব পারমাণবিক ব্যাসার্ধ তত বাড়বে। আর যত বাম থেকে ডানে যাব, তোমার যেহেতু আসলে আহ পর্যায় বাড়তেছে না এবং তোমার প্রোটনের সংখ্যা বাড়তেছে এবং একই সাথে ইলেকট্রনও বাড়তেছে, এটার কারণে তোমার আসলে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলের মানটা অনেক বেড়ে যায়, যে কারণে পারমাণবিক যে ব্যাসার্ধ সেটা ছোট হয়ে যায়। অর্থাৎ বাম থেকে ডানে আমরা যত মুভ করি, বাট উপর থেকে নিচে যেহেতু আমাদের পর্যায় বাড়তেছে, তাই আমাদের পারমাণবিক ব্যাসার্ধের মানটা বাড়ে। এবং এই পারমাণবিক ব্যাসার্ধকে যেটা বললাম আমি, যে দুইটা একই রকম পরমাণু সমযোজী বন্ধন, এটা দেখতে পাচ্ছ হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো অ্যাকচুয়ালি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। সো এইদের নিউক্লিয়াসের ডিসটেন্সের অর্ধেককে বলতেছি আমরা পারমাণবিক ব্যাসার্ধ। এই যে এখানে দেখতে পারতেছো আমাদের অ্যারোতে ইন্ডিকেট করা হয়েছে পারমাণবিক ব্যাসার্ধকে। আচ্ছা, এখন তোমাদের যে কনসেপশনটা সেটা নিয়ে একটু কথা বলি। যে তোমরা বলতেছিলে যে সোডিয়াম আসলে সোডিয়াম প্লাসের চেয়ে বড়। হ্যাঁ, এটা ঠিক আছে, সোডিয়াম প্লাসের চেয়ে অবশ্যই বড়। তার রিজনটা হচ্ছে, কিন্তু তোমরা যেটা ভুল করছো সেটা হচ্ছে ক্লোরিন কে বলছো বড় ক্লোরাইড মাইনাসের চেয়ে, বাট ক্লোরাইড মাইনাসের আকারটা বড়। কেন বড় সেটা নিয়ে আমরা কথা বলতেছি। একটা কথা অলওয়েজ মাথা রাখবা, এটা সবসময় ট্রু হবে যে কোনো একটা পরমাণুর ক্যাটায়ন তার থেকে ছোট হবে। অর্থাৎ ক্যাটায়ন অবশ্যই নিরপেক্ষ পরমাণুর চেয়ে ছোট হবে, ক্যাটায়ন অবশ্যই ছোট হবে। সো ক্যাটায়ন অলওয়েজ ছোট হবে, ক্যাটায়ন ছোট হবে আমাদের নিরপেক্ষ পরমাণু থেকে ক্যাটায়নের আকার অলওয়েজ ছোট হবে। বাট এই কথাটাও মনে রাখতে হবে যে অ্যানায়নের আকার অলওয়েজ বড় হবে আমাদের নিরপেক্ষ পরমাণুর চেয়ে। বাট কেন বড় হবে সেই আলোচনাটা আমরা আসতেছি, আগে ক্যাটায়নেরটা শেষ করি। আচ্ছা, ক্যাটায়নের ক্ষেত্রে কি হয়, যখন আসলে দেখো সোডিয়ামের ক্ষেত্রে কি, সোডিয়ামের আসলে 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে, অর্থাৎ সোডিয়াম আমাদের নিরপেক্ষ পরমাণু একটা। যখনই সোডিয়াম যেহেতু ধাতু এবং সোডিয়াম গ্রুপ একে অবস্থান করতেছে, এবং এগুলো আমরা বুঝবো, এগুলো আমরা আবার শিখবো যে আসলে কোন পরমাণু কোন গ্রুপে অবস্থান করতেছে, কোন পর্যায়ে অবস্থান করতেছে, সেগুলো বের করাটা আমরা আবার শিখবো। তো এখানে দেখো আমাদের সোডিয়ামের ক্ষেত্রে যেটা হচ্ছে 11টা প্রোটন 11টা ইলেকট্রন, যখন একটা ইলেকট্রন হারাচ্ছে সোডিয়াম তখন সোডিয়াম প্লাস হয়ে যাচ্ছে। তো প্রথম ঘটনা কি হচ্ছে, প্রথম ঘটনা হচ্ছে সোডিয়াম তার বহিস্থ স্তরটা এখন খালি পড়ে গেছে। সোডিয়ামের যে লাস্ট স্তর অর্থাৎ আমাদের 3s1, এখানে 1s2 2s2 তারপর 2p6 3s1, সে 3s1টা ফাঁকা, মানে এই আমাদের এই কক্ষপথটা ফাঁকা হয়ে গেছে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার ওই কক্ষপথটা ফাঁকা থাকার কারণে আমাদের যে পারমাণবিক ব্যাসার্ধ সেটা কিন্তু অলরেডি ছোট হয়ে গেছে। আরেকটা রিজন হচ্ছে তোমার যে 11টা প্রোটন যে 10টা ইলেকট্রনকে আরো স্ট্রংলি ধরতে পারবে। 11টা প্রোটন আসলে 10টা ইলেকট্রনকে আরো শক্তিশালী ভাবে অ্যাট্রাক্ট করতে পারবে, তখন আসলে পারমাণবিক ব্যাসার্ধটা আরো ছোট হয়ে যাবে। এবং প্রথম রিজন আসলে একটা শক্তি স্তর হারায় ফেলতেছে, একটা শক্তি স্তর মানে লুজিং অন ইলেকট্রন উইল লিভ আ কমপ্লিটলি এমটি আউটার এনার্জি লেভেল। অর্থাৎ একটা ইলেকট্রন হারানোর ফলে এখানে কমপ্লিটলি এমটি অর্থাৎ ফাঁকা একটা সর্ববহিষ্ঠ শক্তি স্তর থাকবে এখানে। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, তুমি যখন হচ্ছে একটা ইলেকট্রনকে দ্বিতীয় ক্ষেত্রে যে এক্সপ্লেনেশনটা সেটা হচ্ছে একটা ইলেকট্রন কমে যাওয়ার কারণে 11টা প্রোটন আসলে 10টা ইলেকট্রনকে আরো স্ট্রংলি অ্যাট্রাক্ট করতে পারবে, যে কারণে আসলে আমাদের পারমাণবিক ব্যাসার্ধটা এই ক্ষেত্রে আমাদের যে ব্যাসার্ধ এখানে আমাদের যে ক্যাটায়নের ব্যাসার্ধ বা ক্যাটায়নের আকারের কথা যদি বলি, সে আকারটা ছোট হয়ে যাচ্ছে। বাট এখানে কি হচ্ছে, আচ্ছা এইটা তোমরা যারা অ্যান্সার দিলা যে ক্লোরিনের আকারটা বড়, তাদের এক্সপ্লেনেশনটা কি? তো তোমাদের কাছ থেকে একটু শুনি যে কেন তোমরা বলছো ক্লোরিনের আকারটা বড়, এটা একটু বলো তো। মানে তোমাদের এক্সপ্লেনেশনটা কি, কেন ক্লোরিনের আকারটা বড়? ভাই আমি হচ্ছে উল্টা বুঝে ফেলছিলাম যে সোডিয়ামের ক্ষেত্রে প্লাস আয়নের জন্য যেমন আকর্ষণের কারণে মানে হ্যাঁ হ্যাঁ আকর্ষণটা কমে যাবে, ক্লোরাইড আমি ভাবছি কি ভাইয়া মানে আমি আমি প্রথম একটা ভেবেছিলাম যে ইলেকট্রনের ইলেকট্রনের জন্য। আপনার তাদের এখানে এখন তো টপিকটা হবে যে একজন বলো, মুনা আগে শেষ করো। আকর্ষণ শক্তিটা আচ্ছা আমি বলি, ক্লোরাইড হ্যাঁ আয়নের ক্ষেত্রে তো ভাইয়া ইলেকট্রনও গ্রহণ করবে, গ্রহণ করার কারণে ইলেকট্রনের মধ্যকার বিকর্ষণটা হবে, তো সেক্ষেত্রে তো ক্লোরাইড আয়নটা বড় হয়ে যাবে। বাট আমি হচ্ছে এক্স্যাক্টলি। সোডিয়াম আয়নের মতো চিন্তা করে ফেলেছিলাম, এই জন্য হচ্ছে আচ্ছা ভুলে আচ্ছা, ক্লোরিন আয়ন বলে। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ শাওন ভাই কি বলতেছিলাম? বেড়ে যায়। আমি যেটা বলতেছিলাম যে যখন হ্যাঁ একটা ইলেকট্রন গ্রহণ করে তো প্রোটন আর ইলেকট্রন তো আকর্ষণ ধর্মী, মানে একটা একটাকে আকর্ষণ করে, তো একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে হয়তো তাদের আকর্ষণ বলের মানটা বেড়ে যায়, এই জন্য তাদের এই ও আপনার আচ্ছা ওই আচ্ছা। কি বলে আকারটা হ্যাঁ, সংকুচিত হয়ে যায়। তোমরা যারা হচ্ছে এই অ্যান্সারটা এটা ভুল একটা আমি করছো তারা ভাবছিলাম ভাইয়া। মোস্টলি এইটাই চিন্তা করছো যে যখন একটা ইলেকট্রন বাড়তেছে তখন আসলে প্রোটন আর ইলেকট্রনের আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে, যে কারণে ক্লোরাইড মাইনাস আকারটা আরো ছোট হবে, ঠিক না? এটাই তো তোমরা চিন্তা করছিলাম।
বাট এটা এখানে হচ্ছে না। এখানে যেটা হবে, তোমার যখন ক্লোরিন একটা এক্সট্রা ইলেকট্রন গেইন করবে তখন আসলে ক্লোরাইড আয়ন সেটা আকারে বড় হয়ে যাবে। তার রিজনটা হচ্ছে তোমার এই ক্লোরিনের যে এক্সট্রা ইলেকট্রনটা, যখন ক্লোরিনের সর্ববহিষ্ঠ স্তরে অলরেডি কিন্তু 7টা ইলেকট্রন আছে, তো যখন এক্সট্রা আরেকটা আসবে তখন সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন গুলোর মধ্যে একটা বিকর্ষণ কাজ করবে। যে বিকর্ষণের কারণে তখন কি হবে, এই কক্ষপথটা আরো মানে ইলেকট্রন গুলো পরস্পর থেকে আরো দূরে সরে যাবে। তো দেখো পয়েন্টটা, গেইনিং অন ইলেকট্রন ইনক্রিজেস দ্য রিপালশন বিটুইন দ্য ইলেকট্রনস ফোর্সিং দেম টু মুভ ফার্দার অ্যাপার্ট। যেহেতু আমাদের একটা অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করার কারণে তোমার সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন গুলোর মধ্যে বিকর্ষণের পরিমাণটা অনেক বেড়ে যায়, যে কারণে অ্যাকচুয়ালি ইলেকট্রন গুলো পরস্পর থেকে দূরে সরে যায় এবং এই কারণে তোমার আমাদের যে অ্যানায়নের ব্যাসার্ধ সেটা বড় হয়ে যায়। এই কারণে তোমরা অবশ্যই এই কথাটা মাথায় রাখবা। তাহলে ক্যাটায়ন হচ্ছে অলওয়েজ তাদের নিরপেক্ষ পরমাণু থেকে আকারে ছোট হয়, আর অ্যানায়নের আকারটা তাদের নিরপেক্ষ পরমাণু থেকে আকারে বড় হবে। তো একটু দেখো এখানে ক্লোরিন পরমাণুর আমাদের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 99 পিকোমিটার, আর আমাদের ক্লোরাইড আয়নের ব্যাসার্ধ হয়ে গেছে 181 পিকোমিটার, মানে কতটা, প্রায় প্রায় ডাবল হয়ে গেছে পারমাণবিক ব্যাসার্ধ। অর্থাৎ ইলেকট্রন গুলো তাদের বিকর্ষণের কারণে কতটা দূরে সরে যায়। কারণ নতুন একটা ইলেকট্রনকে আসলে সে মানে এখানে বিকর্ষণটা এখানে বেশি বড় ইফেক্ট রাখে। তোমরা দেখবে এখানে আসলে কেমিস্ট্রি ক্ষেত্রে আসলে যে বিষয়টা হয়, যখন আমরা আরো আগাবো আমাদের কোর্সে এবং অর্গানিক কেমিস্ট্রিতে দেখবো আমরা অনেক ধরনের ইফেক্ট সম্পর্কে জানবো, মেসোমারিক ইফেক্ট, ইন্ডাকটিভ ইফেক্ট, হাইপার কনজুগেশন। দেখবো যে এক একটা সময় এক একটা প্রপার্টি গভর্ন করে। কোনো সময় কোনো একটা প্রপার্টির ভূমিকাটা অনেক বেশি থাকে, তখন আসলে সেইটার রেসপেক্টে আমাদের সেই বিষয়টা অ্যান্সার করতে হয়। আমরা যখন আগাবো অর্গানিক কেমিস্ট্রি তখন দেখবো আমরা হাইপার কনজুগেশন ইফেক্ট নিয়ে জানবো, আমরা ইন্ডাকটিভ ইফেক্ট, মেসোমারিক ইফেক্টের সাহায্যে অনেক কিছু স্টেবিলিটি ব্যাখ্যা করার চেষ্টা করব। তখন এগুলো নিয়ে আমরা ডিটেল কথা বলবো। এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ এখানে আরেকটা টার্ম সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা জেট ইফেক্টিভ। তো সেটা কি, যখন আমরা বাম থেকে ডানে যাচ্ছি, অ্যাকচুয়ালি বাম থেকে ডানে যাচ্ছি, তখন আসলে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে। সো নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আসলে নিউক্লিয়াসের চার্জটা বাড়তেছে। সো নিউক্লিয়ার চার্জটা অ্যাকচুয়ালি দেখো, এই যে নিউক্লিয়ার চার্জের যে ট্রেন্ডটা, অর্থাৎ নিউক্লিয়ার চার্জ যতই আমরা বাম থেকে ডানে যাচ্ছি, অর্থাৎ এখানে প্রোটন বাড়তেছে, সো নিউক্লিয়ার চার্জ আমাদের বেড়ে যাচ্ছে। এবং যতই উপর থেকে নিচে যাচ্ছি সেখানেও আমাদের প্রোটন বাড়তেছে, অর্থাৎ নিউক্লিয়ার চার্জের ক্ষেত্রে আমরা বাম থেকে ডানে যাই কিংবা উপর থেকে নিচে যাই, দুই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে হচ্ছে নিউক্লিয়ার চার্জ সেটা আসলে বাড়তেছে। কারণ নিউক্লিয়ার চার্জ তখনই বাড়বে যখন নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়বে। আরেকটা প্রপার্টি সেটা সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে শিল্ডিং ইফেক্ট। তো শিল্ডিং ইফেক্ট জিনিসটা কি? শিল্ডিং ইফেক্ট হচ্ছে আমাদের আউটার লেয়ারে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনকে নিউক্লিয়াস যখন অ্যাট্রাক্ট করবে সেটাকে বাধা দিবে ভিতরের স্তরে ইলেকট্রন গুলো। তো ধরো হচ্ছে সোডিয়ামের যদি শিল্ডিং ইফেক্ট নিয়ে কথা বলি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি আগের স্লাইডে ফিরে যাই, যেখানে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখছি। তো এখানে খেয়াল করো, সোডিয়ামের যে 3s যে ইলেকট্রনটা আছে, সেই 3s ইলেকট্রনটাকে তার ভিতরের যে শক্তি স্তরের ইলেকট্রন, অর্থাৎ আমাদের 2s বা 2p, এদের ইলেকট্রন গুলো আমাদের নিউক্লিয়াস কর্তৃক যে আকর্ষণ সেটাকে বাধা দিবে, অর্থাৎ শিল্ড করে রাখবে। ভিতরের স্তরে ইলেকট্রন গুলো এই 3s যে ইলেকট্রনটা আছে সেটাকে অ্যাট্রাক্ট অত ইফেক্টিভলি করতে দিবে না। কারণ তোমার এই যে নিউক্লিয়াস কর্তৃক যে ইফেক্ট, অর্থাৎ লাস্ট ইলেকট্রনে, সেটাকে অ্যাকচুয়ালি এরা বাধা দেয়। যত দেখবে যে ভিতরে আমাদের পর্যায়ে যত বাড়তেছে তত আসলে শিল্ডিং ইফেক্টটা তত বাড়বে, কারণ তত বেশি পরিমাণ ইলেকট্রনটা অ্যাকচুয়ালি আমাদের বাধা দিবে। তো এই কথাটা কি সবাই ধরতে পারছো, শিল্ডিং ইফেক্টের এই কথাটা? হ্যালো, জি ভাই। আচ্ছা দেখো এখানে একটু খেয়াল করো, শিল্ডিং ইফেক্টে দেখো এই কথাগুলো যেগুলো আমরা আজকে সবই বলতেছি এগুলো কিন্তু তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে, এবং আমরা হচ্ছে এগুলো অনেক ডিটেলসে শিখবো। এবং আমরা নেক্সট ক্লাস থেকে যেটা বললাম, আমরা একটু আমাদের চ্যাপ্টারের সিকোয়েন্সটা ব্রেক করতেছি এবং আমাদের রাসায়নিক বন্ধন নিয়ে আমরা মূলত আলোচনা শুরু করবো, অর্থাৎ সংকর আয়নের কনসেপ্ট নিয়ে শুরু করবো। সবাই আশা করি ক্লাসগুলো অ্যাটেন্ড করবা রেগুলারলি, ইনশাআল্লাহ প্রবলেম থাকবে না। এবং সংকর আয়ন নিয়ে আমরা অনেক ডিটেলসে কথা বলবো, অনেক প্রবলেম সলভ করবো। এরপর যখন আমরা জৈব রসায়নের সংকর আয়নে যাবো তখন আমাদের অনেক ইজি হয়ে যাবে টপিকটা। আচ্ছা এখানে একটু দেখি, শিল্ডিং ইফেক্টটা যতই আমরা বাম থেকে ডানে যাচ্ছি আমাদের শিল্ডিং ইফেক্টটা কনস্ট্যান্ট থাকতেছে। কেন কনস্ট্যান্ট থাকতেছে? কারণ একটু বুঝো, যেহেতু এখানে ইলেকট্রন বাড়তেছে না, মানে
এখানে যেহেতু আমাদের পর্যায় বাড়তেছে না, যত আমরা বাম থেকে ডানে যাচ্ছি তখন কিন্তু আমাদের পর্যায়ের সংখ্যা বাড়তেছে না। যেহেতু আমাদের পর্যায়ের সংখ্যা বাড়তেছে না, সেই কারণে একটা ইলেকট্রন, সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন, সে যখন তাকায় তাকায় নিউক্লিয়াসকে দেখবে, তখন সে যা দেখবে অ্যাকচুয়ালি এই একই পর্যায়ের ভিতরে প্রত্যেকটা পরমাণুর লাস্ট কক্ষপথের যে ইলেকট্রন আছে তাদের ভিউ গুলো কিন্তু একই হবে। তো তারা দেখবে তাদের মধ্যে সেম অ্যামাউন্টের আমাদের হচ্ছে পর্যায় আছে। তো দেখো এই জন্য কথাটা এইভাবে লেখা হয়েছে যে ইলেকট্রন গেট সেম ভিউ অফ নিউক্লিয়াস, মানে একই পর্যায়ে, অর্থাৎ বাম থেকে ডানে যখন যাচ্ছি, একই পর্যায়ে বাম থেকে ডানে যখন যাচ্ছি, প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে তাদের সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রন তারা কিন্তু নিউক্লিয়াসের সেম ভিউটা পাবে। অর্থাৎ এখানে যেহেতু পর্যায়ে বাড়তেছে না, তার মানে ভিউ চেঞ্জ হচ্ছে না, সবাই সেম ভিউটা পাবে। এই কারণে বলতেছি যে শিল্ডিং ইফেক্টটা কনস্ট্যান্ট, কারণ নতুন কোনো পর্যায়ে আসে না এখানে, এবং প্রত্যেকটা ইলেকট্রন নিউক্লিয়াসের সেম ভিউ পাচ্ছে। এবং যতই আমরা উপর থেকে নিচে যাচ্ছি ততই কিন্তু হচ্ছে আমাদের লেভেল সংখ্যা বাড়তেছে। যেহেতু আমাদের লেভেল সংখ্যা বাড়তেছে, সো শিল্ড করে রাখবে বা আবরণ দিয়ে রাখতেছে, লাস্ট কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে তাদেরকে একটা শিল্ড করে রাখতেছে বা আবরণ দিয়ে রাখতেছে। অর্থাৎ তখন লাস্ট কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে সেগুলোকে এত ইফেক্টিভলি নিউক্লিয়াস আকর্ষণ করতে পারবে না, কারণ শিল্ডিং এফেক্ট। যত পর্যায়ে বাড়তেছে তত বেশি শিল্ডিং এফেক্ট, এবং তত বেশি হচ্ছে তোমার লাস্টের ইলেকট্রন গুলোকে নিয়ে যাওয়াটা সহজ হবে। আচ্ছা, সবার ক্লিয়ার এই পয়েন্টটা? সবাই বুঝছি আমরা? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, এখন তোমাদের সাথে একটু কথা বলি হাইব্রিডাইজেশন বা সংকরায়ন নিয়ে। যেহেতু আমরা নেক্সট ক্লাসে শুরু করব, জাস্ট কয়েকটা পয়েন্ট একটু তোমাদের সাথে শেয়ার করি। যেমন আমরা যদি হচ্ছে খুবই সিম্পল, অর্থাৎ মিথেনের স্ট্রাকচারটা যদি আমরা বলি, সো মিথেনের ক্ষেত্রে কিভাবে স্ট্রাকচার আমরা আঁকতে পারি। সো কার্বন, প্রথমে কার্বনের ইলেকট্রোমিনাস দেখি, কার্বন 6, যাকে লিখতেছি আমরা 1s2 2s2 2p2। আচ্ছা, এটা যদি আমরা একটা বক্স ফরম্যাটে লিখি, অর্থাৎ লাস্ট অরবিটালটা, সো আমরা এইভাবে লিখতে পারি। 2s2 কে আমরা লিখতে পারি এইভাবে। তারপর আমরা 2p তে তোমরা জানো যে আসলে 3টা অরবিটাল থাকে, তাদের মধ্যে হুন্ডের নীতি অনুসারে সর্বাধিক হচ্ছে আমাদের বিজোড় সংখ্যক অবস্থা থাকবে। আচ্ছা, যখন তুমি কার্বনকে অ্যাকচুয়ালি এক্সাইটেড করতেছো তখন কি হচ্ছে, আমাদের কার্বনকে যখন এক্সাইটেড করতেছো, কার্বনের যে 2s এর যে ইলেকট্রনটা আছে তারা অ্যাকচুয়ালি সিঙ্গেল হয়ে পড়বে। তো দেখো এখানে কার্বনের যে 2s ইলেকট্রনটা সেটা অ্যাকচুয়ালি তোমার বিজোড় হয়ে যাচ্ছে, জোড় ইলেকট্রনটা বিজোড় হয়ে যাচ্ছে। তোমরা তো জানো আসলে এই জিনিসটা, তোমরা জানো এখানে একটা থিওরি আছে, সেটা হচ্ছে ভিবিটি, যেগুলো নিয়ে আমরা কথা বলবো, ভ্যালেন্স বন্ড থিওরি। সো ভ্যালেন্স বন্ড থিওরি কি বলে, যে কোনো একটা বন্ধন ফর্ম করার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে বিজোড় ইলেকট্রনের উপস্থিতি থাকতে হবে, তাহলে সেখানে বন্ড ফর্মেশন পসিবল। সো আমরা যদি সিম্পলি হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেনের ক্ষেত্রে ধরো 4টা হাইড্রোজেন আছে এখানে, 4টা হাইড্রোজেনকে আমি এইভাবে ডিটারমাইন করলাম। অবশ্যই তারা বিপরীত স্পিনে থাকলে তাদের মধ্যে ওভারল্যাপ হবে, এই জন্য হাইড্রোজেন স্পিনটাকে বিপরীত করে দিলাম। এটা একটা হাইড্রোজেন, তারপরে হচ্ছে সরি এটা আরেকটা হাইড্রোজেন, এটা আরেকটা হাইড্রোজেন, টোটাল 4টা হাইড্রোজেন। সো 4টা হাইড্রোজেনকে আমরা দিয়ে ফেললাম এখানে। সো এখানে কি হবে দেখো, এই টোটাল 4টা হাইড্রোজেনকে আমরা দিয়ে ফেলছি আঁকছি, এবং তারা বিপরীত স্পিনে আছে, এখন তাদের মধ্যে ওভারল্যাপ হবে। সো এটা আমাদের হওয়া উচিত ছিল ভিবিটি অনুযায়ী, এবং ভিবিটি হচ্ছে এটা আগের একটা থিওরি, এবং এটা পরবর্তীতে অ্যাকচুয়ালি এটাকে আরো মডিফাইড করা হয়, মডিফাইড করে আমাদের হাইব্রিডাইজেশনের আইডিয়া গুলোকে আনা হয়, এবং হাইব্রিডাইজেশনকেও পরবর্তীতে আরো মডিফাইড করে এমওটি বা মলিকুলার অরবিটাল থিওরি আনা হয়। এমওটি নিয়ে আমরা অত ডিটেলসে কথা বলবো না, হয়তো আমাদের হাতে যদি সময় থাকে আমরা আমাদের এই চ্যাপ্টারের শেষের দিকে কথা বলতে পারি। আচ্ছা, সো দেখো এখানে কি হচ্ছে, হাইড্রোজেনের সাথে এখানে একটা ইলেকট্রন ওভারল্যাপ করতেছে, 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 অর্থাৎ বিপরীত স্পিনে তারা ওভারল্যাপ করতেছে। দেখো তাহলে এটা কি হচ্ছে মূলত, এটা যদি একটু খেয়াল করো, আমি যদি এইটাকে লিখি, এটা ধরো আমাদের দেখতে পাচ্ছ এটা 2s, এটা আমাদের 2p। সেখানে কি হচ্ছে, হাইড্রোজেনের তো 1s, প্রত্যেকটা হাইড্রোজেনে তো আমাদের 1s থাকে, এটা তো সবাই বুঝতে পারছি আশা করি। তো এখানে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে 4টা হাইড্রোজেন আমরা অ্যাড করতেছি এইভাবে, যে 4টা হাইড্রোজেন আমাদের যুক্ত থাকতেছে, যেখানে কি হচ্ছে একটা একটা কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে, এইখানে দেখো কার্বনের একটা ক্ষেত্রে বন্ড হচ্ছে এস, যেখানে অ্যাকচুয়ালি 2s এর সাথে হাইড্রোজেনের s অরবিটাল যুক্ত থাকতেছে। তারপর আরেকটা ক্ষেত্রে যেটা হচ্ছে কার্বনের আমাদের p অরবিটালের সাথে হাইড্রোজেনের একটা s অরবিটাল যুক্ত থাকতেছে, এবং আরেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কার্বনের p অরবিটালের সাথে হাইড্রোজেনের s অরবিটাল যুক্ত থাকতেছে,
এবং আরেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে কার্বনের পি অরবিটালের সাথে হাইড্রোজেনের এস অরবিটাল যুক্ত থাকতেছে। সো এটা কিসের বেসিসে বলতেছি? এটা যদি এই চিত্রটাতে খেয়াল করো যে আসলে এই কার্বনের 2s এর সাথে এই হাইড্রোজেনের 1s, তো এস বন্ড ফর্মেশন করছে, এস বন্ড। সো 2s এর সাথে 1s হাইড্রোজেনের এস বন্ড। তারপর এখানে 2p তো তিনটা অরবিটাল। সো 2p এর তিনটা যেহেতু সমশক্তির অরবিটাল, তাই এদেরকে আমরা একই পি দিয়ে ডিনোট করছি, px py pz এটা বলি নাই। সো এখানে দেখো আমাদের পি এবং এস এর মধ্যে বন্ড ফর্মেশন করছে, এখানে আমাদের এস এবং পি এর মধ্যে বন্ড, এখানে এস এবং পি এর মধ্যে বন্ড। সবাইকে এই জিনিসটা ধরতে পারছে? এই চিত্র অনুযায়ী আমরা এটা কিভাবে দেখালাম? হাইড্রোজেনের 1s এর সাথে কার্বনের 3টা পি একটা এস। সবাই ধরতে পারছে এই জায়গাটা? হ্যালো, সবাই একটু রেসপন্স করেই। বুঝি নাই ভাইয়া। সবাইকে বুঝতে ভাই পারছি? আরেকবার একটু রিভিউ দেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। আমি আবার বলতেছি, সমস্যা নেই। সেটা হচ্ছে এই যে দেখো কার্বনের ক্ষেত্রে 2s এ তুমি যখন কার্বনকে এক্সাইটেড করতেছো তখন আসলে এই ইলেকট্রনটা এখানে গিয়ে বিজোড় ইলেকট্রন করে ফেলতেছে। সো বিজোড় ইলেকট্রন করে ফেলা তোমাদের ভিবিটি বা ভ্যালেন্স বন্ড থিওরি যেটা বলে যে বন্ড ফর্মেশনের জন্য এগুলো নিয়ে চিন্তা করার কারণে তোমরা যদি আজকে ক্লাসে ভালো মতো নাও বুঝো লাস্ট পার্টটা, কোনো ওয়ারিড হওয়ার বিষয় নেই, কারণ এগুলো নিয়ে আমরা রবিবার ডিটেলস কথা বলা শুরু করব। সো এখানে দেখো এস এর সাথে এস, 2s এর সাথে 1s বা s এর সাথে s, মানে কার্বনের একটা s অরবিটালের সাথে হাইড্রোজেনের একটা s অরবিটাল। তারপরে কার্বনের যে 3টা p অরবিটাল তাদের সাথে হাইড্রোজেনের 3টে s অরবিটাল। দেখো একটা p একটা s, একটা p একটা s, একটা p একটা s, মানে এটা আসলে এইটা রেসপেক্টে বলতেছি যে আচ্ছা এবার একটা বুঝছি ভাইয়া। হ্যাঁ, এই একটা p একটা s, এই একটা p একটা s, এই একটা p এই একটা s, এই একটা p একটা s, একটা p একটা s, একটা p একটা s, আর এখানে s s s s, এই পার্সপেক্টিভ থেকে বলতেছি। আচ্ছা, বাট নেচারে বুঝছো এটা হয় না কখনো। মানে এই যে এতক্ষণ যেটা বুঝালাম, যেটা অ্যাকচুয়ালি ব্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী এক্সপ্লেইন করলে বিষয়টা এইভাবে হয়, সেটা অ্যাকচুয়ালি আমাদের টোটালি হয় না ন্যাচারে। সো এটা ভুল, মানে এই ক্ষেত্রে এটা কাজে লাগে না। এখানে আসি আমরা আমাদের সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের কনসেপ্ট। সেটা অ্যাকচুয়ালি কি বলে, ন্যাচারে অ্যাকচুয়ালি যেটা হয় যে এস 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 পি এইভাবে হয় না আসলে। মানে এখানে যে চারটা আছে না, এই চারটা যে আমাদের অরবিটাল, এই চারটা অরবিটাল কি হয়, মিলেমিশে একাকার হয়ে যায়। মানে ধরতে পারো তুমি দোকান থেকে 4টা লাড্ডু কিনে আনছো, 4টা লাড্ডুকে একদম ভালোভাবে একই রকম ভাবে মিশায় 4টা হাইব্রিড লাড্ডু তৈরি করছে। সো হাইব্রিডাইজেশন বা সংকরায়নে কি হচ্ছে, এখানে 4টা লাড্ডু বাজার থেকে আনছো, দোকানের 4টা লাড্ডু, 4টাকে মিশায় 4টা হাইব্রিড একই লাড্ডু তৈরি করছো। তো এখানে যেটা হবে তোমার, এই একটা এস এবং 3টা পি অরবিটাল মিলেমিশে একাকার হয়ে 4টা হাইব্রিড অরবিটাল তৈরি করবে। সেই কনসেপ্ট গুলো বেশ ইন্টারেস্টিং, যেটাকে লিখতেছে 4টা হাইব্রিড অরবিটাল। যে হাইব্রিড অরবিটাল নাম হবে একটা এস 3টা পি মিলছে, তাই বলতেছে sp3, একটা এস 3টা পি। এটা আমাদের sp3, এটাও sp3, এটাও sp3। সো এখনই মেবি কানেকশন আমাদের অফ হয়ে যাবে, সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা বলবো। সো এখানে 4টা লাড্ডু মিলেমিশে যে 4টা হাইব্রিড লাড্ডুর কথা বলতেছে, এখানে 4টা অরবিটাল মিলেমিশে সেই 4টা হাইব্রিড অরবিটাল তৈরি করছে। সেক্ষেত্রে